বাচ্চারা কি অবস্থা সবার? চলে আসলাম আর একটা লাইভ ক্লাসে। আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে কিন্তু আগামীকালই ভর্তির শেষ তারিখ, তোমরা জানো হয়তো বা 4 তারিখে আমাদের এই কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রপার একটা প্রিপারেশন নিতে চাও, তোমাদেরকে অবশ্যই 4 তারিখের আগে ভর্তিটা হতে হবে। আর 4 তারিখের আগে ভর্তি যারা হবা, দেখো আমার এখানে একটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা, খুবই চমৎকার একটা ব্যাগ, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটা ব্যাগ। এই ব্যাগটা তোমাদেরকে আমরা দিব আমাদের ক্লাসগুলো সর্বোচ্চ শেয়ার যারা করবে। সো আমাদের রিভিউ টিম কিন্তু মনিটর করছে যে কারা কারা লাইভগুলোকে শেয়ার করেছে, কারা কারা করে নাই। সো ওটার বেসিসে তোমাদেরকে এগুলো গিফটগুলো দেওয়া হবে। যাই হোক, তো তোমরা সবাইকে দ্রুত চলে আসবা। তোমরা চলে আসা মাত্রই আমরা আমাদের পড়াশোনা চলে যাব। আজকের ক্লাসে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব, বলা চলে কিছু প্রশ্ন প্র্যাকটিস করব যেগুলো বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে। ক্লাস শুরুর আগে তোমরা একটু জানাও যে আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, কিংবা আমাকে আসলে ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, আমাকে একটু কাইন্ডলি অ্যানসার করবা। আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, এটা কাইন্ডলি একটু অ্যানসার করতে হবে। মেঘবালিকা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া তাবাসুম স্বপ্ন চারিনী আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরাবে ইসলাম তাজারিয়ান উসমান অলরেডি ভর্তি হয়ে গেছো? যাক। নাবিক হাসান কেমন আছেন ভাইয়া? আদ্রিকা আফরিন আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো আজকের এই ক্লাসে আমরা কিছু ন্যারেশনের প্রশ্ন প্র্যাকটিস করব। ক্লাসটা অন্য দিনের মতো বড় হবে না, খুবই শর্ট একটা ক্লাস হবে আজকে। ওকে, কারণ আমাদেরকে আরও কাজ রয়েছে তোমাদের জন্য। যে গিফটগুলো আছে এগুলো কুরিয়ার করতে আমাদের আসলে নাকানো চুবানি অবস্থা খেতে হচ্ছে। কেন তোমাদেরকে যদি দেখাই, এই যে এই ব্যাগগুলা, এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমাদের বাসায় কুরিয়ারে করে চলে যাচ্ছে। সো আস্তে আস্তে আমরা সবাইকে এগুলো পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো যারা ভর্তি হবা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে এরকম একটা করে বই অথবা একটা করে টি শার্ট গিফট হিসেবে পেয়ে যাবা। বাকি 2টা বই তোমাদেরকে তোমাদের নিকটস্থ লাইব্রেরি থেকে ক্রয় করে নিতে হবে এবং সেই বুক লিস্ট তোমাদেরকে আমরা দিয়ে দিব। আমি বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব। খুবই সহজ কিছু কিছু প্রশ্ন, আস্তে আস্তে আমরা কঠিন দিকে ধাবিত হব। মানে আমরা প্রথমে সহজটা সলভ করব এবং আস্তে আস্তে আমরা কঠিনের দিকে আগাবো। তো দেখো এখানে একেবারে প্রথম যে প্রশ্নটা, দ্য কারেক্ট রিপোর্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স, হি সেড টু মি ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইউর কোভিড-19 টেস্ট টুমোরো। বলা হচ্ছে এই যে সেন্টেন্সটা, মানে সোজা বাংলায় তোমার এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা লাগবে আর কি, এর বেশি কিছু না। তো তোমরা যারা ন্যারেশন পড়ে আসছো ইন্টারমিডিয়েটে, তোমরা একেবারে ইজিগুলো পারার কথা। সো সবাই একটু কমেন্টে জানাও যে এখানে আসলে এই প্রথম প্রশ্নের সমাধানটা আসলে কি হবে। হি সেড টু মি, সে আমাকে বললো, ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইয়োর কোভিড-19 টেস্ট টুমোরো। তুমি আগামীকালকে তোমার কোভিড-19 পরীক্ষার রেজাল্ট বা ফলাফলটা পাবে। ঠিক সময় আসছো ওকে না। আজকে ক্লাস আমরা একটু দ্রুত শুরু করছি কারণ আমরা আসলে বেশি সময় নিব না। ক্লাস ইতিমধ্যে প্রায় 90 জনকে দেখতে পাচ্ছি। আমরা চাইলে এটাকে 200-300-তে নিতে পারি, জাস্ট তোমরা শেয়ার করলে কিন্তু এটা পসিবল। তোমরা ক্লাসটাকে শেয়ার করলে এটাকে আমরা 200 থেকে 300-এর মধ্যে নিতে পারি। ক্লাস অলরেডি প্রায় 90 জনের মতো শিক্ষার্থী উপস্থিত আছো আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে প্রথম প্রশ্নটা ছিল যে ইউ উইল গেট দ্য রেজাল্ট অফ ইয়ার কোভিড-19 টেস্ট টুমোরো। তো আমাকে খেয়াল করতে হবে, আমাকে খেয়াল রাখতে হবে। কী খেয়াল রাখতে হবে? সেটা হচ্ছে আমার এই অংশটা, এখানে যে রিপোর্টিং ভার্ব আছে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই যে সেন্টেন্সটা। হ্যাঁ, তো আমার এখানে কি হবে, এই রিপোর্টিং ভার্বে আমি যখন এটাকে ইনডিরেক্ট করব, আমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেট টু আর সেট টু থাকবে না, এর পরিবর্তে হয় টোল্ড বসবে, না হয় আস্ক বসবে, না হয় অর্ডার বসবে, কেউ একটা বসবে। এখন এই সেট টু এর পরিবর্তে এখানে কে বসবে সেটা বোঝার জন্য আমাকে তাকাতে হবে এই দিকে, যে রিপোর্টেড স্পিচটা আসলে কোন সেন্টেন্স, আমাকে এদিকে একটু তাকাতে হবে। আমাকে এদিকে তাকাতে হবে যে রিপোর্টেড স্পিচটা আসলে কোন সেন্টেন্স। আপনার পেজ থেকে ঢুকলাম। লাইভে প্রায় 100 শিক্ষার্থী উপস্থিত আছো, সবাই ক্লাসটা শেয়ার করে দাও প্লিজ। প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও সবাই, প্লিজ। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে, এই সেট টু এর জায়গায় টোল্ড বসবে, আস্ক বসবে, অর্ডার, রিকোয়েস্ট, কে বসবে, এটা বোঝার জন্য আমাকে তাকাতে হবে এই দিকে। আমার রিপোর্ট স্পিচ যদি অ্যাজার্টিভ সেন্টেন্সে হয়, কি হয়, অ্যাজার্টিভ সেন্টেন্স হয়, তাহলে সেট টু এর পরিবর্তে বসে টোল্ড। কে বসে?
টোল্ড বসে। তাহলে প্রথম অংশটা হবে হি টোল্ড মি, কি হবে হি টোল্ড মি। এরপরে আসো, এরপরে কি হয়, আমার এই রিপোর্টিং ভার্বের অংশটা যখন করা হইলো, এরপর যখন আমি রিপোর্টিং স্পিচটা নিয়ে কাজ করব, এর মাঝখানে আমাকে কি কানেক্টর হিসাবে দ্যাট বসাতে হয়। কাকে বসাতে হবে? দ্যাটকে বসাতে হবে। তাহলে হবে হি টোল্ড মি দ্যাট। এবার আসো এখানে হি টোল্ড মি দ্যাট কোন কোন সেন্টেন্সে আছে? এই যে এ নাম্বারে আছে হি টোল্ড মি দ্যাট, বি নাম্বারে আছে হি টোল্ড মি দ্যাট, ডি নাম্বারে আছে হি টোল্ড মি দ্যাট। এবার আসো লাইভে এই মুহূর্তে প্রায় 110 জন শিক্ষার্থীকে আমি দেখতে পাচ্ছি। আমরা যদি সবাই ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দেই, তাহলে কিন্তু আমরা চাইলে 300, 400 বা 500 শিক্ষার্থী একসাথে ক্লাসটা করতে পারি। এরপর আসো, এরপরে আমরা যদি সামনের দিকে আগাই, এখন কি হবে বলো? এখন বি নাম্বারটা বাদ গেল, এবার হচ্ছে এ, সি নাকি ডি, কোনটা সঠিক অ্যান্সার হবে? আমরা যদি একটু খেয়াল করি সচেতনভাবে, তো এখানে ব্যাপারটা হচ্ছে এই উইল আমাদের টেন্সের যে পরিবর্তন ঘটে বা বিশেষ কিছু শব্দের পরিবর্তন ঘটে, তোমরা জানো উইল থাকলে উড হবে, শ্যাল থাকলে শুড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে। মানে আমাদের এই সেন্টেন্সগুলো করেসপন্ডিং পাস্টে চলে যাবে। কোথায় চলে যাবে? করেসপন্ডিং পাস্টে চলে যায় নর্মালি, প্রেজেন্ট থেকে পাস্টে যাবে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডেফিনিট থাকলে দুগর আগাবে মানে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে আরও দুগর আগাবে মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই হচ্ছে ব্যাপারটা আর কি। আর ফিউচারের বেলায় আমরা এই যে অক্সিলারি ভার্বটা আছে, এই উইলের পরিবর্তে বসবে হচ্ছে উড। তাহলে হবে হি টোল্ড মি দ্যাট আই উড। এরপরে বাকি অংশটা তো এভাবেই থাকবে, কারণ তুমি জানো উড হচ্ছে একটা মডেল অক্সিলারি, উডের পরে ভার্বের বেস ফর্মে সবসময় বসে, সো এটা গেটই থাকবে। তাহলে হি টোল্ড মি দ্যাট আই উড গেট দ্য রেজাল্ট অফ মাই কোভিড-19 টেস্ট টু দ্য নেক্সট ডে। আচ্ছা, এখন একটা কথা আছে, অনেকে বলবা যে ভাই এই ইউটা আবার আই হয়ে গেল কীভাবে? তোমরা জানো যে নারেশনের বেলা আমাদেরকে পার্সোনাল চেঞ্জটাও করতে হয়। নারেশনের বেলা কী করতে হয়? টেন্সের চেঞ্জ করতে হয়, পার্সোনাল চেঞ্জ করতে হয়, বিশেষ কিছু শব্দের চেঞ্জ করতে হয়। তো এইখানে আমরা কী করলাম, আমাদের নিয়মটা হচ্ছে যখন আমার এই সাবজেক্টটা সেকেন্ড পার্সন হবে, কোন পার্সন হবে? সেকেন্ড পার্সন, তখন সেটা পরিবর্তিত হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। কি অনুসারে? অবজেক্ট অনুসারে। অবজেক্ট যেহেতু মি মানে আমার কথা বলা হচ্ছে, সেজন্য ইউটা হয়ে যাবে আই। এরপর দেখো টুমোরো থাকলে কি হয় আমরা জানি, যদি টুমোরো থাকে তাহলে সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে। তাহলে সঠিক অ্যান্সারটা হবে হি টোল্ড মি দ্যাট আই উড গেট দ্য রেজাল্ট অফ মাই কোভিড-19 টেস্ট দ্য নেক্সট ডে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই নাম্বারটা। এই প্রথম প্রশ্নটা কে কে ক্লিয়ারলি বুঝতে পারছো আমাকে একটু বলো। প্রথম প্রশ্নের অ্যান্সারটা কে কে পরিষ্কারভাবে, একদম পরিষ্কারভাবে বুঝতে পারছো, এটা আমাকে কাইন্ডলি একটু বলবা। অন্তিম প্রহর, জান্নাতুল হাওয়া, সুমাইয়া ফেরদৌসি, মিতু, তোমরা অনেকে যারা পরে আসছো, তোমাদের উদ্দেশ্যে আমি খুব ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিব, খুবই ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট। যেটা হবে সুবহানাল্লাহ। আচ্ছা, লাইভে এই মুহূর্তে 170 জনের মতো শিক্ষার্থী আমরা আছি। আমরা চাইলে এটাকে 300 বা 400 নিতে পারি, তোমরা চাইলে সম্ভব। আর আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে যারা ভর্তি হবা, তোমাদের জন্য বিশেষ একটা গিফট আছে। মানে দেখতে খুব ছোট্ট স্বাভাবিক মনে হলো, আসলে কার্যকারিতা অনেক। এই যে আমাদের স্টাডি প্ল্যানারটা, যারা রেগুলার ক্লাস করো তারা এটা দেখতে দেখতে বিরক্ত যে ভাই প্রত্যেক দিন, বা যারা নতুন আসছো তাদের উদ্দেশ্যে বলি, এখানে একেবারে সকালে ঘুম থেকে ওঠার পর সারাদিন তোমার কীভাবে পড়া উচিত, কী কী করা উচিত, তার টোটাল একটা ডিটেলড মানে স্ট্রাকচার এখানে দেওয়া আছে। সো আমাদের চ্যাম্পিয়ন ব্যাচে যারা, তোমরা এই স্টাডি প্ল্যানটা ফলো করতে পারো, এবং এটা কিন্তু আমরা কুরিয়ার করে করে বাসায় পাঠিয়ে দিচ্ছি যারা আমাদের বেচে ভর্তি হচ্ছে। আমরা 4 তারিখ থেকে ইনশাআল্লাহ আমাদের বেচে ওরিয়েন্টেশন ক্লাস শুরু করব। আসো, এরপর আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, 2 নম্বর প্রশ্ন আমরা যদি যাই তাহলে দেখি, হি সেড, সে বলল, ইউ আর আ ফুল, তুমি একটা বোকা, মেক ইট ইনডিরেক্ট, এটাকে ইনডিরেক্ট করতে হবে। তো হি সেড দ্যাট ইউ আর এ ফুল, হি কল্ড মি আ ফুল, হি সেড দ্যাট আই ওয়াজ এ ফুল, হি সেড দ্যাট দ্য পার্সন হি ওয়াজ স্পিকিং টু ওয়াজ এ ফুল। আচ্ছা বলো কোনটা হবে 4টার মধ্যে? তোমার নেরেশন তো মোটামুটি পারার কথা, তাই না? এগুলো তোমরা 7-8 পড়ছো।
আচ্ছা, কি বলে এটাকে, আমি কবে পাবো, এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে ইতিমধ্যে, তোমরা আস্তে আস্তে ইনশাল্লাহ পেয়ে যাবা। এই নেরেশন এগুলো তোমরা 7-8-এ পড়ছো, ইন্টারে পড়ছো, 19-এ পড়ছো, হ্যাঁ, এগুলো একদম ইজি জিনিস না। তো বলো, হি সেড, সে বলল তুমি একটা বোকা, সে বলল তুমি একটা বোকা। ধরো কেউ আমারে বলছে যে তুমি একটা বোকা, এই কথাটা যখন আমি আরেকজনের যাইয়া বলবো তখন আমি কেমনে বলবো? আমি বলবো যে সে আমার বোকা ডাকছে, সে আমার বোকা বললে সম্বোধন করছে, এমনি বলবো না? আমরা তো এভাবেই বলি। ইনডিরেক্টের ব্যাপারটা কি আসলে, ইনডিরেক্টটা কি? যেমন ধরো এখানে বনি ভাইয়ের আমি একটা কথা বলতেছি, এই কথাটা তুমি শুনছো, এখন তুমি আরেকজনের তোমার ভাষায় কিভাবে কথাটা বলবা, ওইটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। কথাটা বুঝো নাই? ধরো বনি ভাই বললো যে আজকে শরীরটা ভালো লাগে না, আজকে ক্লাস নেবো না, তুই ক্লাস নেই। এখন এই কথাটা তুমি শুনছো, তুমি যখন আরেকজনের কথাটা বলবা তুমি কেমন বলবা যে বনি ভাই বললো যে ওনার শরীরটা ভালো নেই, উনি আজকে ক্লাস নেবে না, তুমি এভাবে বলবো না? এই যে তুমি তোমার মতো করে বললা কথাটা, এটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট কোনটা? যখন বনি ভাই যে কথাটা বলছে হুবহু তুমি তাকে কোট করলা, মানে উনি যে কথাটা বলছে তুমি অবিকল ওই কথাটাই বললা যে বনি ভাই সিএম ভাইকে বললো আমার শরীরটা ভালো নাই, তুই আজকে ক্লাস নে। এটা হচ্ছে ডিরেক্ট। বাট যখন তুমি তোমার ভাষায় বলবা, বক্তার ভাষায়, কেন বক্তাকে বনি ভাই, তো বক্তার ভাষায় না বলে তুমি কথাটাকে যখন তোমার ভাষায় বলবা, সেটা নামে হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। একইভাবে এখানে দেখো, হি সেড ইউ আর আ ফুল, সে বললো তুমি একটা বোকা, সে বললো তুমি একটা বোকা। এখন এই কথাটা তুমি যখন আরেকজনকে বলবা তুমি কিভাবে বলবা? তোমার মতো করে বলবো না, নাকি ওই বক্তার ভাষায় বলবা? না, তুমি বলবা তোমার মতো করে, ওইটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আচ্ছা, এখানে দেখি তোমরা একটু বলো আগে। আমার মনে হচ্ছে এ ভুল হলে সরি, সেড দ্যাট ইউ আর ফুল। ওকে, ফারুক আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। লাইভে প্রায় 170-এর মতো শিক্ষার্থী আমরা আছি, আমরা চাইলে এটাকে 300 বা 400-তে নিতে পারি। সৌরভ প্রধান, আমি তো 1 তারিখের আগে ভর্তি হয়েছি, আমি কবে গিফট পাবো ভাইয়া? গিফট আমরা প্রায় 100 জনকে পাঠাইছি। সো আমরা রেগুলার 40 থেকে 50 জন করে করে আমরা কুরিয়ারে দিয়ে আসতেছি। হয়তো বা কুরিয়ারে খানিকটা লেট হতে পারে, 2-3 দিন সময় লাগতে পারে। তো এখন এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে তোমাকে ভাই। বলো এখানে নওশিন বলছে 2 এর বি হবে। মারিয়া সারা পূর্ব, হ্যাপি আক্তার এখানে বনিয়ামিন পেজ থেকে। এছাড়া আমার ইংলিশের পেজ থেকে কে কে কমেন্ট করছে একটু দেখি। আচ্ছা, এরপর আমি বাংলা অন্তর পেজ একটু যাব। সিয়াম আহমেদ, এমএসসি মনির আক্তার, আসসালামু আলাইকুম সালাম। রাকিন মিয়া, মিতু আক্তার ইসলাম, রবিউল বলছে এ হবে। ওকে, তো আসো এখানে আমরা দেখবো। সাদিয়া বলছো বি হবে, আবরিশা জান্নাত 2 এর বি হবে। স্বাভাবিক নিয়ম অনুসারে এখানে এ তো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এ যারা বলছো তোমাদেরটা ভুল। কেন ভুল? কারণ এখানে পার্সনের পরিবর্তন ঘটাতে হবে। তুমি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলা, ইউ তো আর ইউ থাকবে না, তাই না? এর একটা পরিবর্তন ঘটবে, এবং পরিবর্তনটা ঘটবে কার অনুসারে? পরিবর্তন ঘটবে হচ্ছে অবজেক্ট অনুসারে। কি অনুসারে ঘটবে? অবজেক্ট অনুসারে। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো অবজেক্ট নাই, এই রিপোর্টিং ভার্বের অবজেক্টও নাই। অবজেক্ট নাই মানে ধরে নিতে হবে যে অবজেক্ট হচ্ছে আমি। হি সেড, সে বললো, তার মানে কি সে আমাকে বললো, আমাকে এভাবে জিনিসটা ধরে নিতে হবে। তো এখানে আমি ধরলাম যে বাক্যটা এরকম, হি সেড টু মি, ধরো এরকম যদি থাকতো তখন তুমি কি করতা? তখন আমরা এই মি হচ্ছে অবজেক্ট। আমি বলেছি যখন আমার রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পার্সন হবে, কি হবে? সেকেন্ড পার্সন হবে। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যখন সেকেন্ড পার্সন হবে তখন আমাকে কি করতে হবে? তখন আমার এর চেঞ্জটা করতে হবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো এইখানে যেহেতু কোনো অবজেক্ট নাই সেজন্য আমি মিকে ধরে নিচ্ছি অবজেক্ট হিসাবে, আমাকে ধরে নিব অবজেক্ট হিসাবে। সো এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। সো এখানে এটা হবে না, এই নাম্বারটা হবে না, কারণ এখানে পার্সনের পরিবর্তন ঘটানো হয় নাই। বি নাম্বার আসো, স্বাভাবিক অর্থে বি নাম্বারটা সঠিক। হি সেড দ্যাট আই ওয়াজ এ ফুল। আমরা যেভাবে করি স্ট্রাকচারগুলা, ওই স্ট্রাকচার ফলো করতে গেলে বি নাম্বারটাকে আমরা ধরে নিব সঠিক হিসাবে। কিন্তু এখানে এর চেয়ে অ্যাপ্রিভিয়েট কিছু একটা আছে, দেখো হি সেড দ্যাট, হ্যাঁ ওকে হি সেড লেখলাম। এরপরে যেহেতু একটা অ্যাজার্টিভ সেন্টেন্স, সো আমি মাঝখানে দ্যাটকে আনলাম কানেক্টর হিসেবে। এরপরে সাবজেক্ট ইউ, এটা পরিবর্তিত করে আমি আই লিখলাম, কারেক্ট। ইউ আর আ ফুল, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কোন টেন্স?
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাকে আমি করে দিলাম পাস্ট ইনডেফিনিট, তাহলে হয়ে গেল আই ওয়াজ আ ফুল। ঠিক আছে, এম ইজ আর, এদের পাস্ট হচ্ছে ওয়াজ ওয়্যার। সো ওই হিসাবে বাক্যটা সঠিক হতে পারে, কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যখন কেউ আমাকে বোকা বললো, যখন কেউ আমাকে ভাই বললো, যখন কেউ আমাকে কিছু বলে সম্বোধন করলো, ওই ক্ষেত্রে আমরা ডিরেক্ট কথাটাকে বলবো এভাবে যে হি কল্ড মি আ ফুল, সে আমাকে বোকা বললো। এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং মোর ন্যাচারাল অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তো আমি এখানে সি নাম্বারটাকে চুজ করব। এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট এবং মোর ন্যাচারাল অ্যান্সার কোনটা? এই যে সি নাম্বারটা, হি কল্ড মি আ ফুল, সে আমাকে একটা গাধা বা বোকা বা কিছু একটা বললো। পরিষ্কার কি না? এখানে যেহেতু সম্বোধন করছে, আর তোমাকে বুঝতে হবে ন্যারেশনটা যতটা না মানে রুলসের ব্যাপার, তার চেয়ে বেশি কে কাকে কোন কথাটা বলছে, কীভাবে বলছে, এই ভাবটা তোমাকে বুঝতে হবে। কেবলমাত্র আক্ষরিকভাবে সব করা যাবে না, বরং তোমাকে এই ভাবটা বুঝতে হবে যে আসলে কে কোন কথাটা কাকে বলছে, কিভাবে বলছে, কখন বলছে, ওভারঅল ভিউটা। টিচার স্টুডেন্টকে বলছে, নাকি স্টুডেন্ট টিচারকে বলছে, বাবা ছেলেকে বলছে, ছেলে বাবাকে বলছে, নাকি বন্ধু বন্ধুকে বলছে। সো বন্ধু যখন বন্ধুর সাথে কথা বলবে তখন আমরা ইনডিরেক্টের বেলায় একটা টোন ফলো করব, যখন টিচার স্টুডেন্টকে বলবে তখন আরেকটা টোন ব্যবহৃত হবে। হ্যাঁ, যখন স্টুডেন্ট টিচারকে বলবে তখন আমার ব্যাপারটা অন্যরকম হবে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আসো আমরা এখন 3 নম্বর প্রশ্ন যদি যাই, 3 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা আছে টার্ন ইনটু দ্য ডিরেক্ট ফর্ম অফ স্পিচ। আচ্ছা, এতক্ষণ আমাদের ছিল ডিরেক্টে ইনডিরেক্ট করা লাগছে, আর এটা দেওয়া আছে ইনডিরেক্টে, কিন্তু আমাকে করতে হবে হচ্ছে ডিরেক্ট। রিমি সেড দ্যাট হার ব্রাদার ওয়াজ গেটিং ম্যারিড। রিমি বলল যে তার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছিল। মানে রিমি এসে বলল, ধরো রিমি হচ্ছে একটা মেয়ে, বনিমের বান্ধবীর নাম ধরো রিমি। হ্যাঁ, এখন এই রিমি ভাবি এসে আমার কি বললো, বান্ধবী বলি আবার ভাবি করতে গেল, ওই একই তো আর কি ভাই, সাদিয়া ভাবি আর কত, এক ভাবি আর প্লাবন দেখতে দেখতে বিরক্ত, নতুন ভাবি চাই এখন প্লাবন। আচ্ছা, তো রিমি এসে আমার কি বললো যে আমার ভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে। রিমি এসে আমাকে বললো আমার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা আমার কথাটা কে বললো? রিমি বললো। এই কথাটা আমি যখন আমার বন্ধু ইকরামকে বলবো তখন আমি কিভাবে বলবো? আমি বলবো যে রিমি বললো যে তার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এভাবে বলবো না কথাটা। তো রিমি বলল তার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট রূপটা কি? রিমি আমার কথাটা কেমনে কইছে? রিমি আমার কইছে যে আমার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সে কিন্তু বলে না যে তার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সে বলছে যে আমার ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে তোমরা একটু চেষ্টা করো, আমি বুঝাই বলবো, কোনো সমস্যা নাই। দেখো এ সি বি ডি, তোমরা একটু অপশনগুলো পড়ো, অপশনগুলো পরে আমাকে জানাও যে সঠিক অ্যান্সার কোনটা হতে পারে। এখানে লাইভে প্রায় অনেকে আছো, 2টা হয়েছে, ওকে থ্যাংক ইউ। আস্তে আস্তে আরও হবে। এক্সামে 2টা অ্যান্সার থাকলে কী করবো? এক্সামে 2টা অ্যান্সার থাকলে যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ওটাকে ক্লিয়ার করবা, ব্যাপারটা তো খুব সহজ। পরীক্ষা 2টা থাকলে ধরো ধরো 2টা অপশন, তোমার 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 আপন ভাই আছে, তোমার খালতো ভাইও আছে, একটাই জিনিস তোমার দেওয়ার আছে, তুমি কারে দিবা? খালতো ভাইরে না তোমার আপন ভাইরে দিবা না? গুরুত্ব বেশি কার, আপন ভাইয়ের না নাকি মামাতো ভাইয়ের? অবশ্যই আপন ভাইয়ের গুরুত্ব বেশি। সো যেখানে আপন ভাই আছে সেখানে মামাতো ভাই বাদ, যেখানে আপন ভাই নাই ওই ক্ষেত্রে মামাতো ভাইকে আমি চুজ করবো, ব্যাপারটা এরকম আর কি। তো যেখানে ডোন্ট মানে এটাকে ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ আছে, সেখানে অন্য কোনো ব্যাচের দরকার নেই। ব্যাপারটা এইটাই আর কি, যে যদি ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ না থাকতো তাইলে তোমরা অন্য ব্যাচে ভর্তি হতো। যেহেতু ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ আছে, সো এখানে আদার্স অন্য কোনো ব্যাচে ভর্তি হওয়ার কি নেই, আর সুযোগ নাই। মুনতাইন ইসলাম মিমি তার প্রচুর প্রচুর বন্ধুদেরকে মেনশন করছে, এখানে সি এবং ডি এর অপশনটা বেশি। আচ্ছা দেখো, তাহলে তোমাদেরকে থ্যাঙ্কস যে তোমরা এই এ নাম্বার বলো নাই, বি নাম্বার যে বলো নাই, অন্তত এতটুকু ম্যাচুরিটি তোমরা শো করতে পারছো, এর জন্য তো থ্যাঙ্কস দিতে হয়। তো এবার আসো, রিমি সেড মাই ব্রাদার ইজ গেটিং ম্যারিড, রিমি সেড মাই ব্রাদার ওয়াজ গেটিং ম্যারিড। দেখো ভাই, এর হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এটা কি স্পিচ? ইনডিরেক্ট। এটা কোন টেন্সে আছে? ওয়াজ, ভার্বের আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস। কোন টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস। ইনডিরেক্টটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে, তার মানে প্রেজেন্টটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল। কথাটা বোঝো নাই? ইনডিরেক্টটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াসে আছে, তার মানে ডিরেক্টটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। স্বাভাবিক আমরা জানি যে ডিরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টে গিয়ে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়।
কথাটা বোঝো, ডিরেক্ট নেরেশনে, ডিরেক্ট স্পিচে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তখন ইনডিরেক্টে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এটা যেহেতু আমাদের ইনডিরেক্ট, এই সেন্টেন্সটা এটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে আমার ডিরেক্ট স্পিচটা কোন টেন্সে ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল। তো এখন দেখো তোমরা যারা ডি বললা এটা তো পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে তো হবে না। সঠিক অ্যান্সার হবে সি নাম্বারটা। রিমি সেড মাই ব্রাদার ইজ গেটিং ম্যারিড। এখন এটাকে তুমি ইনডিরেক্ট করো, কি হবে? এর ইনডিরেক্টটা হবে রিমি সেড দ্যাট মাই ব্রাদারটা হয়ে যাবে হার ব্রাদার, তারপরে ওয়াজ গেটিং ম্যারিড। তার মানে এই সি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। যখন পরীক্ষায় এরকম ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলবে, যখন তোমরা এটা না পারবা তখন এইভাবে মিলাই মিলাই দেখবা যে আমি এটার ডিরেক্ট ইনডিরেক্ট করি, এটার ইনডিরেক্ট করি, কোনটা কোনটা সঠিক অ্যান্সার আসে। কথা বুঝো নাই? মানে যখন তুমি সরাসরি তোমার কষ্ট হয়ে যাচ্ছে এটা বুঝতে, ইনডিরেক্ট থেকে ডিরেক্টে করতে, তখন তুমি যে কাজটা করবা তুমি এই অপশনগুলো সলভ করবা। মানে এই প্রশ্নটার তুমি ভাববা যে এই প্রশ্নটার আমি এখন ইনডিরেক্ট করি বা এটার করি, এটার করি, এভাবে করে তুমি দেখতে পারো। ক্লিয়ার? একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয় বিষয়গুলো, একটু কঠিন হয়ে গেল নাকি কি? আমি কয়ে যাবো বলো? তোমাদের কাছে সবই কঠিন লাগে, টেন্স আনলে ওটাও কঠিন, ন্যারেশনও কঠিন, প্রিপোজিশনও কঠিন, সবই কঠিন। তো এই কঠিনগুলো পাস করেই তোমাকে আসলে ভার্সিটিতে চান্স পেতে হবে, এছাড়া তো আর মানে অন্য কোনো রকমের কোনো সুযোগ নেই ওর হাতে। কথা বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসটা আজকে আমরা খুব বেশি লম্বা করবো না, আমরা দ্রুত সামনের পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো, আরে আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ রে। 4 নম্বর প্রশ্নে আসো। টার্ন ইন্টু দ্য ইনডিরেক্ট ফর্ম অফ স্পিচ, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলো, সোজা কথা আর কি। রিমন বললো দিস ইজ মাই বুক, রিমন সেড দ্যাট দিস ইজ হার বুক। এটা আবার কি হলো? তোর টাইপিং মিস্টেক আছে একটু, যাক তাহলে প্রশ্ন হবে এটা। রিমন সেড দিস ইজ মাই বুক, রিমন সেড দিস ইজ মাই বুক, এর সঠিক অ্যান্সার কি হবে বলো? একদম ইজি, একদমই ইজি। এটা ন্যারেশন ভাল লাগে করতে, আমার ভুল হয়ে যাচ্ছে বারবার, ভুল হবে, এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছু নাই। ভুল হবে, আস্তে আস্তে এগুলোর কারেকশন হয়ে যাবে এক সময়, প্র্যাকটিস করতে করতে জিনিসটা মানে সঠিক হয়ে যাবে। এটা নিয়ে তো হতাশ হওয়ার কিছু নাই। বুঝা গেল কথাটা? আচ্ছা, আর আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে আমি আবারও তোমাদেরকে লাস্ট বারের মতো বলছি, যারা পরে আসছো 4 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস শুরু, তো তুমি ভর্তি হলে এর আগেই ভর্তিটা হওয়াটা বেটার। আমি জানি 1 মাস পরে অনেকে এসে কান্নাকাটি করবো এখানে, এটা আমি কনফার্ম 100% আমি লিখে দিতে পারবো। কিন্তু 1 মাস পরে তুমি প্রিপারেশন নেওয়া শুরু করবো, আর তোমার একটা বন্ধু 1 মাস আগে প্রিপারেশন নেওয়া শুরু করছে, কার চান্স পাওয়া উচিত তুমি আমাকে বলো। মানে তোমার যে কমন সেন্স খাটায় তুমি বলো যে চান্সটা কার পাওয়া উচিত, 1 মাস পরে যে শুরু করছে নাকি যে শুরু থেকে শুরু করলো। এই জন্য বলি কনফিউশনের সুযোগ নেই। তুমি যদি মনে করো যে না আমি পাস করব, ফেল অন্তত করবো না, তাইলে কোর্সে ভর্তি হয়ে যাও, দ্যাটস ইট। কারণ জিপিএ একটু কম আর বেশি এটা দিয়ে খুব আমার কিছু যাবে আসবে না, সর্বোচ্চ তুমি 2-3 মার্ক অথবা পিছিয়ে থাকবা। তো 2টা এমসিকিউ বেশি হলে এটা মানে ধরো লেভেল হয়ে যায় জিনিসটা। এগুলো নিয়ে তো মানে টেনশন দুশ্চিন্তার কোনো কারণ আমি মনে করি যে নাই। তো বলো 4 নম্বরটা কি হবে? রিমন সেড দিস ইজ মাই বুক, রিমন সেড দিস ইজ মাই বুক, রিমন বললো এটা আমার বই। টেক্সট বুক ফুল কেন পড়তে হবে না? এত কিছু পড়তে হয় না, এত কিছু পড়তে হবে না। লেট করে ফেলছি ভাইয়া, হাগো লেট করে ফেলে লাইভটা একটু শেয়ার করে রাখো, যাতে এটা শেষ হওয়ার পর তুমি আবার শুরু থেকে ক্লাসটা করতে পারো। এ নাম্বার, রিমন টোল দ্যাট দিস ইজ হার বুক, রিমন টোল দ্যাট দিস ওয়াজ হার বুক। আরে এখানে তো অপশনে সঠিক অ্যান্সার দেওয়াই নাই। রিমন সেড দিস ইজ হার বুক, রিমন, আচ্ছা এখানে ভেরি সরি টু সে এখানে সঠিক অ্যান্সারটা আসলে দেওয়া নাই, এখানে যে হিজ হইতো আর কি এটা। হ্যাঁ, রিমন সেড দ্যাট দিস ওয়াজ হিজ বুক। যাই হোক, আমরা এই পরবর্তী প্রশ্ন যাই, 5 নম্বরে যাই, এটা একটু ভুল ছিল। এখন দেখো, হাউ ক্রুয়েল দ্য বস ইজ সেড দ্য ক্লার্ক, ক্লার্ক বললো যে বস কত নিষ্ঠুর। পৃথিবীর সব ক্লার্কদের কাছেই তাদের বসরা খুব নিষ্ঠুর থাকে, এটাই নিয়ম পৃথিবীতে। তো এখানে আসো, কি বলছে? ক্লার্ক বলছে যে বস কি নিষ্ঠুর। এতক্ষণ যতগুলো সেন্টেন্স আমরা করলাম সবগুলো অ্যাজার্টিভ সেন্টেন্স ছিল, এখন এই সেন্টেন্সটা আমরা পেলাম,
এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সেন্টেন্স এটা? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এতক্ষণ যতগুলো সেন্টেন্স আমরা পড়লাম সবগুলো ছিল অ্যাজার্টিভ সেন্টেন্স। আর এখন যে সেন্টেন্সটা আমরা পড়লাম এখানে হাউ ক্রুয়েল দ্য বস ইজ, বস কি ক্রুয়েল, এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন তাহলে বলো কি হবে? চারটা অপশন। দ্য ক্লার্ক সেড দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, দ্য ক্লার্ক টোল্ড দ্যাট দ্য বস ইজ ভেরি ক্রুয়েল, দ্য ক্লার্ক এক্সক্লেমড দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, দ্য ক্লার্ক ডেসক্রাইব দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। চারটা অপশন, বলো কোনটা হবে? আমি দেখতে চাই তোমরা আসলে বেসিক নলেজ কতটা তোমাদের স্ট্রং। হ্যাঁ, এটা অপশন একটু ভুল ছিল, এটা 5 নম্বরে আসো। কেউ তোমরা বলছো বি হবে, সৌরভ তামজিদ, এখানে সাদিয়া রহমান বলছো বি হবে, মুসাম্মদ তানিবা 582 হবে, সাদিয়া রহমান পাশের বি হবে। আর বাকিদের কি অভিমত বলো? আচ্ছা, তোমরা কি একজন একটা কমেন্ট করলে পরে বাকিরা সেটা কি ফলো করো? মানে এরকম ব্যাপারটা যে একজন একটা কমেন্ট করলো এরপর আমরা বাকিরা সেটাকে ফলো করে শুধু জাস্ট মানে করে গেলাম, এরকম করবো না। এই যে এটাকে বলা হয়, আয়েশা আক্তার 28 জনকে শেয়ার দিছো, থ্যাংক ইউ আয়েশা আক্তার। এটাকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ বা অন্ধ অনুকরণ। এই গড্ডালিকা প্রবাহ করা যাবে না, তোমার মাথা যেটা আসে ভুল হোক সঠিক হোক তুমি ওইটাই অ্যান্সার করবা। দেখো তো এখানে আমাদের এই সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা শেষে আছে, স্পিচটা শুরুতে আছে। ডিরেক্ট সেন্টেন্সে যেভাবে যাই থাকুক না কেন ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বটা শুরুতে আনতে হবে। তাইলে এখানে দেখো আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা? সেড দ্য ক্লার্ক, ক্লার্ক বললো। এখন সেড তো আর সেড থাকবে না, সেডের পরিবর্তে কে বসবে এরা ডিপেন্ড করতেছে আমাদের এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। এটা যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স এই ক্ষেত্রে সেডের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কাকে? এক্সক্লেমড ওয়ার্ডটাকে বসাবো। কাকে বসাবো? এক্সক্লেম। তাহলে এটা হবে দ্য ক্লার্ক এক্সক্লেমড, এরপরে দ্যাট দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। হাউ ক্রুয়েল দ্য বস ইজ। মনে রাখতে হবে ডিরেক্ট স্পিচে যেই সেন্টেন্সই থাকুক না কেন ইনডিরেক্ট করার সময় ওটা হয়ে যাবে অ্যাজার্টিভ সেন্টেন্স। কী হয়ে যাবে? অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে হাউ ক্রুয়েল দ্য বস ইজ এর অ্যাজার্টিভ কী হবে? এর অ্যাজার্টিভ হবে দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল, মানে টেন্সের চেঞ্জ করার পর। হাউ ক্রুয়েল দ্য বস ইজ এর অ্যাজার্টিভ হবে দ্য বস ইজ ভেরি ক্রুয়েল। এবং এটাকে আমি যদি পাস্ট করে দিই তাহলে হয়ে যাবে দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। তাহলে সঠিক অ্যান্সার হবে এখানে এই বি নম্বরটা। বুঝা গেল ব্যাপারটা? আমি আবার একটু সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট স্পিচে যেই সেন্টেন্সই হোক না কেন ইনডিরেক্ট করার সময় আমরা সেটাকে অ্যাজার্টিভ করে দিব। এখন এটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ ক্রুয়েল দ্য বস ইজ, এর অ্যাজার্টিভ সেন্টেন্স কী হবে? ট্রান্সফরমেশন তোমরা পড়ছো না? এটা হবে দ্য বস ইজ ভেরি ক্রুয়েল। তো দ্য বস ইজ ভেরি ক্রুয়েল, এখানে তো টেন্সের পরিবর্তন ঘটবে, প্রেজেন্ট ইনডেফিনিট মানে পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে, তখন বাক্যটা হবে দ্য বস ওয়াজ ভেরি ক্রুয়েল। বি নম্বরটা ওকে। এরপর আসো আমরা যদি 6 নম্বর প্রশ্নের দিকে আগাই। সে বলে আই ডিড নট ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করি নাই। মেক ইট ইনডিরেক্ট, এটাকে ইনডিরেক্ট বানাও। আর 6 নম্বর প্রশ্ন কি বললো? সে বলে আমি আমার বাড়ির কাজ শেষ করি নাই। মনে রাখতে হবে যখন আমাদের এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে তখন আমার টেন্সের চেঞ্জ করতে হবে না। টেন্সের চেঞ্জটা কখন আসবে? যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হবে। তখন রিপোর্টিং ভার্ব যখন প্রেজেন্ট টেন্স তার মানে আমার এটাকে টেন্সের চেঞ্জ করতে হবে না, বাট অন্য চেঞ্জগুলো হবে, মানে পার্সোনাল চেঞ্জটা হবে বা বিশেষ কিছু ওয়ার্ড থাকলে ওগুলার চেঞ্জ হবে। তো এবার বলো। আলহামদুলিল্লাহ পারতেছি। অর্ণব মল্লিক ক্লিয়ার, আশা করি বুঝছি ভাইয়া, মুমতাজ ইসলাম মিমি। তো ক্লাসে আছো প্রায় 136, 40, 20, 30, বাট কমেন্ট করো 4 থেকে 5 জন, 8 জন, 10 জন। বাকিরা কি মানে তোমরা কি মুখে কুলু পেটে বসে আছো কেন বলো? মানে তোমরা যে সবাই মুখে একটা কুলু পেটে বসে আছো এর কারণটা কি? এখানে তুমি তো জাস্ট, তোমাকে তো কেউ জরিমানা করবে না ভুল হলে, কেউ তুচ্ছতা ছিল করতেছে না তোমার নিয়ে, তাহলে এটা সমস্যাটা কি? তো দেখো এখানে আমাকে বুঝতে হবে যেহেতু আমার এখানে আসলে এই সেন্টেন্সটা অ্যাজার্টিভ সেন্টেন্স এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমাকে এই সেজ এর কোনো পরিবর্তন ঘটাতে হবে না, এটা এভাবেই থাকবে।
তো এটা শি সেজ লিখলাম আমি, শি সেজ। যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স, দুইয়ের মাঝখানে কি আসবে? দ্যাট আসবে কারেক্টর হিসাবে। আইটা হয়ে যাবে শি, কারণ ফার্স্ট পার্সন থাকলে তার পরিবর্তন ঘটে সাবজেক্ট অনুসারে, আর সেকেন্ড পার্সনের পরিবর্তন ঘটে অবজেক্ট অনুসারে। তো আই হয়ে যাবে শি, শি সেজ দ্যাট শি। এরপরে টেন্সের যেহেতু কোনো পরিবর্তন ঘটবে না, তো শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। তার মানে এখানে এই যে বি নাম্বারটা দেখতেছো, এই বি নাম্বারটাই হবে সঠিক অ্যান্সার। এখানে এখানে আমি যে একটা ব্যাপার তোমাকে বললাম সেটা হচ্ছে, তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো, এখানে অনেকেই পেট বেচার আছো, অনেকে আবার আমাদের বেচেন না। তোমরা অন্তত এটা জানো যে আমরা আসলে কতটা ভালো পড়াই সেটা আমরা জানি না, বাট আমরা কতটা ডেডিকেটেডভাবে চেষ্টা করে যাই একটু ভালো ডেলিভারি দেওয়ার জন্য, তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর জন্য। এখানে আমি মনে করি আমাদের ডিউ চ্যাম্পিয়ন টিচার প্যানেল, আমি যেটা বলি যে সবচেয়ে অযোগ্য শিক্ষক হচ্ছে আমি, বাকি সব টিচার আমার চেয়ে অনেক অনেক ভালো, দক্ষ এবং অভিজ্ঞ। ঠিক আছে? এই মেয়ে তুমি আবার ঠিক ডট কেন? আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে অনেকে কিন্তু ভর্তি হচ্ছে। তুমি যদি ভাবো যে কেউ ভর্তি হচ্ছে না, ব্যাপারটা কিন্তু এরকম না। অনেকে মানে অনেকেই ভর্তি হচ্ছে। তো আমরা কিন্তু আসলে, তুমিও ভর্তি হবা, বাট বলে না যে একটা প্রবাদ আছে এরকম, যে কোনো একটা লোকের বউ ধরো তার ঘর সংসার করবে না, তো পরে সে তার বইটা গালিতে বলে যে ভাত তো ঠিকই খাবি, শেষমেশ আমার গাভিন গাইটা বেসাবি। মানে ধরো প্রবাদটা হচ্ছে এরকম যে তুই তো আমার ভাত খাবি, কিন্তু কেস মামলা কই আমার একটা গাভিন গাই আছে, মানে একটা গর্ভবতী গাভী তার আছে, কিছুদিন পরে একটা বাছুর প্রসব করবে, সে দুধ বিক্রি করবে, তার সংসারটা ভালো চলবে, মানে তার সামনে একটা সুসময় আসতেছে। তো বলে যে তুই তো আমার ভাত ঠিকই খাবি, কিন্তু মাঝখান থেকে আমার গাভিন গাইটা বেসায় সারবি। তোমাদের অবস্থা এরকম, তোমরা করছো ঠিকই ভর্তি হবা, মাঝখান থেকে নিজেদের ক্ষতিটা নিজেরা করবা, এই সময়টারে নষ্ট করবা। কাহিনী হচ্ছে এই জায়গায় আর কি। সো ওই গাভিন গাই বেচার আগেই সব ঠিক করে ফেলো, আদারওয়াইজ তোমরাই ক্ষতিগ্রস্ত হবে অ্যাকচুয়ালি। তো মাদার সেড টু মি, মা আমাকে বললো, কি বললো? ডু নট টেল আ লাই, মিথ্যা কথা বলো না। চেঞ্জ ইনটু ইনডিরেক্ট নারেশন, এটাকে ইনডিরেক্ট করতে হবে। মা আমাকে বললো যে মিথ্যা কথা বলো না, এটা কী হবে দেখো? ডু নট টেল, এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, তোমরা সবাই জানো কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। আর ইম্পারেটিভ থাকলে সেটের পরিবর্তে বাক্যের মুড অনুসারে রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস, ফরবিড এগুলো বসে। টোল্ড। এবার তোমরা আমাকে বলো এই চারটার মধ্যে কোনটা হবে? সেন্টেন্সগুলো পড়ো, তোমরা পড়ো, আমি পড়ো হচ্ছে, তোমরা পড়লে এলো ভালো হয় মনে হয়। दिल ये धोखाधड़ कर देगा सोचा न था, ऐसे मुश्किल कर ही कर देगा। আমাদেরগুলো দেখে না কপি করে। আচ্ছা এটা এখানে আমাদের আসলে যেটা আমার সামনে কমেন্ট পড়ো, ওগুলো আমি সবগুলো পড়ার কিন্তু চেষ্টা করি অ্যাকচুয়ালি। নাজিরা খান 6 নম্বরটা আবার বুঝান। নাজিরা খান আমি, আচ্ছা আমি একটু পিছিয়ে যাবো, যাও তুমি 6 নম্বরে কী বোঝো নাই আমাকে বলো। এখানে ব্যাপারটা কি? এখানে ব্যাপারটা হচ্ছে যখন এটা এই যে অংশটা, শি সেজ, হি সেড, অমুক সেড টু মি, তমুক সেড টু তমুক, এই অংশটারে আমরা বলি হচ্ছে যে কমার যে ইনভার্টেড কমা, এই কমা এটাকে আমরা বলি হচ্ছে রিপিটিং ভার্ব। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে রিপিটিং ভার্ব বলি এটাকে আমরা, হ্যাঁ। আর বক্তা যে কথাটা বলতেছে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ বলা হয়। এটা আরএস লিখলাম, দেখো রিপোর্টেড স্পিচ বলে সংক্ষেপে এটাকে। এই রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে হয় তখন এই অংশটার টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন ঘটবে। কথাটা বুঝছো? শুধুমাত্র পার্সনের পরিবর্তন ঘটবে। আর নিয়মটা হচ্ছে এই ফার্স্ট পার্সন যদি থাকে সেটা চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। আমার এই সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তখন সেটার পরিবর্তন ঘটবে এই সাবজেক্ট অনুসারে। এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে শি, তাহলে আমরা এটা করি, দেখো শি সেজ, এটা আমি লিখলাম আগে। এরপর এটা যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স, অ্যাজার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে
দ্যাট বসে মাঝখানে একটা কানেক্টর হিসাবে। তো আমি এখানে দ্যাটকে বসালাম, শি সেজ দ্যাট। এরপর এই অংশটা আমি এখন কাজ করবো, আমি এখন এটাকে নিয়ে কাজ করবো। এখন আমি কি করব, এই আই যেহেতু ফার্স্ট পারসন, তাহলে তার পরিবর্তন ঘটবে এই সাবজেক্ট অনুসারে সি, তাহলে আমি বসালাম সি। এরপর বাকি অংশটা ওভাবেই থাকবে, চেঞ্জ তো এটা হবে না। তাহলে শি সেজ দ্যাট শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। এই যে মাই তো ফার্স্ট পারসন, এর পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুসারে, তাহলে মাইটা হয়ে যাবে হার হয়ে যাবে। তো শি সেজ দ্যাট শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক, শি সেজ দ্যাট শি ডিড নট ফিনিশ হার হোমওয়ার্ক। ক্লিয়ার কিনা এটা বলো? ফ্রি ক্লাস আমরা আসলে কতদিন কন্টিনিউ করতে পারবো আমরা অ্যাকচুয়ালি জানি না, যে ফ্রি ক্লাস আসলে কতদিন আমরা কন্টিনিউ করতে পারবো। যাক, ওই যে কী নাম জানে তোমার মেয়েটা, খেলনাই, তোমার জন্য আবার একটু আমরা পিছনে গিয়েছিলাম। এবার আসো 7 নম্বরে আসো। ডু নট টেল এ লাই, এটা কী হবে তোমরা ওটাকে বলছিলে, সাথে সি হবে। হ্যাঁ, মা আমাকে যখন কিছু বলছেন, মা কিন্তু আমাকে একটা অ্যাডভাইস দিচ্ছেন, তাই না? মাদার ফ্রাইটেন মি টু নট টেল এ লাই। মা তো আমাকে ভয় দেখাচ্ছেন না, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় দেখানো। তো মা আমাকে বেসিক্যালি একটা অ্যাডভাইস দিচ্ছেন বা সাজেস্টও করতে পারতেন। তাহলে এই নাম্বারটা ভুল দেখো। এবার ওয়ার্ন শব্দের মানে সতর্ক করা, এটাও ভুল। একমাত্র এখানে সঠিক হবে সি নাম্বারটা, মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, নট টু টেল আ লাই। মনে রাখতে হবে আমার এখানে, এই ধরো মাদার আমি লিখলাম, সেটের পরিবর্তে কে বসবে? যেহেতু উপদেশ দিচ্ছে আমি এখানে লিখলাম যে অ্যাডভাইসড, তারপরে মি। এরপর নিয়মটা হচ্ছে অ্যাজ ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় 2 প্লাস ভার্ব আমরা বসাবো। কী করবো? 2 প্লাস ভার্ব। অ্যাজারটিভে আমরা দ্যাটকে বসাতাম, এখানে ইনফিনিটিভ করে দিব, জাস্ট 2 প্লাস ভার্ব। আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে নট 2 প্লাস ভার্ব। তো ডু নট টেল এ লাই, এটা যেহেতু নেগেটিভ সেজন্য এখানে নট 2 হবে, নট 2। তাহলে মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই, মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই। মা আমাকে অ্যাডভাইস করলেন মিথ্যা কথা না বলতে, তাহলে মাদার অ্যাডভাইস মি নট টু টেল আ লাই। এই সি নাম্বারটা হবে এখানে সঠিক অ্যান্সার। আমরা 8 নম্বর প্রশ্ন যাবো, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আছি। দেখো এটা চলে যেহেতু আসলে একটু দেখাই তোমাদেরকে, এই ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ আমরা এটা পড়াই। এই পোস্টারটা এটা 2022 সালের একটা পোস্টার আসলে। তো এই ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ কিন্তু আমাদের নতুন কিছু না, তখন আমরা সি ইউনিটও পড়াইতাম অ্যাকচুয়ালি, এখন তার সি ইউনিট পড়াই না। তো তখন থেকে আমরা দেখো যে অর্ধেক ভিত্তিক লেকচার শিট, সুপার মডেল টেস্ট, বুস্টার সাজেশন, সার্বিক তত্ত্বাবধান, এগুলো আমরা করে আসছি। ঠিক আছে? তো যারা ভাবছো যে আসলে ভাইয়ারা নতুন বই রাখি না, আমরা নতুন বই রাখি না, আমরা অনেক আগে থেকে অ্যাডমিশন পড়াই। এবং এই ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ আসলে নতুন কিছু না, ডিউ চ্যাম্পিয়ন ব্যাচ অনেক পুরাতন একটা জিনিস। ন্যারেশন করতে ভাল লাগে কারণ গান গাইতে মন চাচ্ছে, গান গাও, চিল্লা গান গাও, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। কে তোমাকে নিষেধ করলো বলো? তানভীর কমেন্ট অনেক সময় আমরা দেখি না, এগুলো পিছনে পড়ে যায়। আসো এরপর আসো। মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। আমার বন্ধু আমাকে বললো এখনই বাড়ি যাও। অ্যাট ওয়ান্স মানে এখনই বাড়ি যাও। তো বন্ধু যেহেতু আমাকে বললো, তার মানে বন্ধু আমাকে নর্মালি বলছে। বন্ধুর সাথে বন্ধু আসলে অত আদেশ উপদেশ নিষেধ এগুলো না, বন্ধুর সাথে বন্ধুর কথাবার্তা হবে নর্মাল ক্যাজুয়াল। এক্ষেত্রে আমরা সিম্পলি টোল্ড ভাবটাকে আমরা ইউজ করবো। বা মাঝে মধ্যে কিছু চালাক চুদের বন্ধু থাকে যারা আমাদেরকে অ্যাডভাইস দেয়, ওই ক্ষেত্রে অ্যাডভাইসও হতে পারে, কিন্তু ইন মোস্ট কেসেস আমরা হচ্ছে টোল্ড ভার্বটাকে ইউজ করবো। তাহলে বন্ধু আমাকে বললো এখনই বাড়ি যাও। তো তাহলে মাই ফ্রেন্ড সেটের পূর্বে আমি টোল্ড বসালাম, টোল্ড মি। এরপর আমরা কি করব? আমি বলেছি ইম্পারেটিভের বেলায় 2 প্লাস ভার্ব, তাহলে টু গো হোম অ্যাট ওয়ান্স। মাই ফ্রেন্ড টোল্ড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। আমার বন্ধু আমাকে বললো তৎক্ষণাৎ বাড়ি যেতে। তৎক্ষণাৎ কোথায় যেতে? বাড়িতে যেতে। ভাইয়া আপনার চেহারা আগের মতোই আছে, কোনো পরিবর্তন নাই। আচ্ছা, 8 ডি আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা আর মাত্র আজকে একটা প্রশ্ন সলভ করব, এর মধ্যে আমরা ক্লাসটা ইতি টানতে হবে ক্লাসটার, কারণ তোমাদের জন্য আবার অনেক কাজ আমাদের রয়েছে। আসো আমরা শেষ প্রশ্নটা দেখি আজকে কি রয়েছে আমাদের জন্য। বলা হচ্ছে অ্যাঞ্জেল সেড আই বট আ পেন স্টারডে। অ্যাঞ্জেল বলল আমি গতকাল একটা পেন বা একটা কলম কিনেছিলাম। অ্যাঞ্জেল বলল যে গতকাল আমি একটা কলম কিনেছিলাম। তোমরা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ 4টা অপশন, বলো কোনটা হবে?
আর এই ক্লাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা আমাদের ক্লাসগুলো করো এবং তোমরা যারা ইতিমধ্যে আমাদের পেড বেচে আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে, আমি মনে করি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে, ওদেরকে আমাদের ব্যাপারে ইনফর্ম করা। আর পার্সোনালি আমি যদি বলি, হয়তো বা আমাদের অত হাইপ নাই, অত ওভার হাইপড পার্সন আমরা না, কথিত পীর আমরা হতে পারি নাই, কিন্তু আমরা এতটুকু জানি যে ইনশাল্লাহ এখানে আমরা যারা আছি আমাদের টিচার প্যানেলের সবাই খুব ভালো টিচার অন্তত, এবং ডেডিকেটেড এবং ভালো টিচার, সবাই ভালো পড়ায়। বিশেষ করে শাইনের কথা যদি বলি, ও কিন্তু বাংলাদেশের খুবই বিখ্যাত একটা বইয়ের সহকারী লেখক, তোমরা জানো অনেকে হয়তো, এবং ইউসিসির সিনিয়র লেকচারার। তোমাদের অন্তর ভাইয়া অফলাইন অনলাইনের হাজার হাজার প্ল্যাটফর্ম উনি পড়িয়েছেন, বনি বেড়ে সবাই চিনো। সো এখানে প্রত্যেকটা টিচার কিন্তু খুবই হাইলি এক্সপিরিয়েন্সড। কথাটা বুঝতে পারছো? এত ভালো টিচার প্যানেল পাচ্ছ মাত্র 2500 টাকায়, এটা আসলে অন্য কোথাও পাবো না। গোটা বাংলাদেশে আমরা সবচেয়ে কম ফি রাখতেছি মাত্র 2500 টাকা, এটা আর কেউ রাখতেছে না। তুমি বিশ্বাস না হলে মার্কেটে একটু ঘাটো, তাইলেই বুঝবা। সর্বনিম্ন ফিটা আমরা রাখতেছি, পাশাপাশি একটা বইও তোমাকে দিচ্ছি যে বইয়ের দাম 500 টাকা, তার মানে তোমার কাছ থেকে আমরা নিচ্ছি 2000 টাকা বা 1900 টাকা, 1900 বা 2000 টাকা তোমার কাছ থেকে আমরা রাখতেছি অ্যাকচুয়াল হিসাব করতে গেলে। তোমাকে 4 থেকে 5 মাস আমরা পড়াবো, সাথে রিটেন ব্যাচটাও ফ্রিতে পাচ্ছ, তো আর কি চাও বলো? এরপরও তোমরা যদি নিজেরা মানে ভর্তি না হও বা ফ্রেন্ডদেরকে এনকারেজ না করো, জিনিসটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং অ্যাকচুয়ালি। আচ্ছা, 9-এর কেউ বলছো এ হবে, কেউ বলছো বি হবে, আমি এটা হালকা করে সমাধান করে দিই। দেখো, অ্যাঞ্জেল সেড, এটা কোন সেন্টেন্স? অ্যাজার্টিভ, তাহলে হবে অ্যাঞ্জেল সেড দ্যাট। এরপরে এটা আমাদের সাবজেক্ট যেহেতু ফার্স্ট পারসন, তার মানে চেঞ্জ হবে সাবজেক্ট অনুসারে। অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল মানে কি মেন নাম আমরা বলতে পারি, তাহলে এখানে সি বসবে, তাহলে অ্যাঞ্জেল সেড দ্যাট সি। এরপরে এই সেন্টেন্সটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স, ইয়েস্টারডে যেহেতু আছে এবং V2 পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট থাকলে কি হবে? এটা দুঘর আগাবে, মানে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট টেন্স হবে। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস V3। এখানে হেড কই আছে? এই যে হেড V3, এখানেও আছে হেড V3। এই জন্য এ এবং বি এর মধ্যে কনফিউশন তৈরি হতে পারে। বাট তুমি খেয়াল করো, বি নম্বরে তারা কি করছে? তারা কিন্তু সাবজেক্টের কোনো চেঞ্জ করে নাই, এই জায়গায় তারা ভুল করছে। বাট এ নাম্বারে এই ভুলটা হয় নাই, এ নাম্বারে তারা সাবজেক্টটা চেঞ্জ করে সি